নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা বলছি। আপনারা শুনছেন অভিজ্ঞান গাঙ্গুলির হত্যাশাস্ত্রের একদম শেষ অংশ, কনক শাস্ত্র। কনক শাস্ত্র 1 থেকে 3 পড়া হয়ে গেছে, আজ 4 নম্বর অধ্যায়। শুরু করি। বেশ কয়েকদিন যাত্রার পরে এখন ছোট দলটা গান্ধারের সীমানায় এসে পৌঁছেছে। দূরে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় নজরে আসছে। আগামীকালই তারা পৌঁছে যাবে সেখানে। সন্ধে হয়ে আসায় তারা আজ এই ছোট টিলাটার ওপরেই তাঁবু পেতেছে। যদিও এখন ঠান্ডার মরশুম নয়, তবু বৃষ্টির কারণে হালকা ঠান্ডার রেশ রয়ে গেছে। তাই ছোট দলটা আলাদা আলাদা কয়েকটা জায়গায় আগুন জ্বেলে বসেছে। 2 প্রহরী অবশ্য সতর্ক পাহারা দিচ্ছে। একটু আগুন ঘেঁষে মুখোমুখি বসে আছেন 2 ব্রাহ্মণ, চাণক্য এবং জীবসিদ্ধি। জীবসিদ্ধি চাণক্যরই প্রাক্তন শিষ্য। তাদের দুজনেরই জীবনের কয়েকটা বছর কেটেছে এই বিশ্ববিদ্যালয়ে। এই তক্ষশিলার ভেতরেই প্রথম পরিচিত হয়েছিলেন তারা দুজন। আচার্য চাণক্য সেই সময়ে ছাত্রদের কাছে বিদ্রোহী আচার্য বলে পরিচিত ছিলেন। তার বিচার ভাবনা, শিক্ষা সব কিছুই ছিল গতানুগতিকতার বাইরে। জীবসিদ্ধির মনে আছে, নেহাতি কৌতূহলবশে সে আচার্য চাণক্যর আশ্রমে একদিন গেছিল। সে জানতে ইচ্ছুক ছিল যে কী কারণে তার বন্ধু শশাঙ্ক এই আচার্যর এরকম ভক্ত হয়ে গেছে। জীবসিদ্ধি আশ্রমে এসে দেখতে পায় একদল ছাত্রর মাঝখানে বসে আছেন আচার্য চাণক্য। প্রতিটা ছাত্র তার কথা মনোযোগ দিয়ে শুনছে। তাদের মধ্যে তার বন্ধু শশাঙ্কও আছে। ছাত্রদের মোটেই তিনি অর্থনীতির জ্ঞান দিচ্ছেন না, বরং তিনি তাদের সমাজ ও রাষ্ট্রর কথা বলছেন। রাজনীতিতে কেউ কারুর স্থায়ী শত্রু বা স্থায়ী মিত্র হয় না। একটা দেশ ততক্ষণই তোমার মিত্র থাকবে যতক্ষণ সেই দেশের স্বার্থ তোমার দেশের সঙ্গে জড়িয়ে। জীবসিদ্ধি ভেবেছিল তাকে কেউ খেয়াল করেনি, কিন্তু আচার্য তাকে দেখে নিয়েছেন। কথা থামিয়ে তাকে পর্যবেক্ষণ করলেন এবং প্রশ্ন করলেন, তোমার নাম? জীবসিদ্ধি। শশাঙ্ক তখনই বলে উঠল, গুরুদেব, এ আমার সুহৃদ। তা তুমি এখানে? এমনি, কোনো বিশেষ কারণ নেই আচার্য। মৃদু হেসে চাণক্য তাকে একটা কথা বলেছিলেন, যা জীবসিদ্ধি সারা জীবন মনে রেখেছে। মনে রাখবে, কোনো দিন অকারণে কোনো কাজ করবে না। প্রতিটা কাজ শুরু করার আগে নিজেকে 3টে প্রশ্ন করবে। এই কাজ আমি কেন করছি? এই কাজের উদ্দেশ্য কি? এবং এই কাজ করার পর আমার কি কোনো লাভ হবে? যদি এই প্রশ্নের উত্তর জানা না থাকে, তবে সেই কাজ করা থেকে বিরত থাকো। এই কথায় জীবসিদ্ধি প্রচণ্ড চমকে গিয়েছিল। সেই দিন সে চলে যায়নি, বসে শুনেছিল চাণক্যর কথা। তারপর কয়েকদিনের মধ্যেই নিজের আয়ুর্বেদ অধ্যয়নের আশ্রম ছেড়ে চাণক্যর আশ্রমে নাম লিখিয়েছিল। এখানেই সে পরিচিত হয়েছিল পুরুষদত্ত, অক্ষয়, আদিত্য এবং চন্দ্রগুপ্তর সঙ্গে। ধীরে ধীরে সে আর শশাঙ্ক জানতে পেরেছিল যে এই কয়েকজন ছাত্র চাণক্যর বিশেষ কাছের বৃত্তর ছাত্র। জীবসিদ্ধি আর শশাঙ্ক সময়ের সঙ্গে সেই বৃত্তর অন্তর্গত হয়ে পড়ে, জানতে পারে চাণক্যর গোপন উদ্দেশ্যর কথা। আচার্য এই ভূমির সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যর পতন করে নতুন সাম্রাজ্য স্থাপন করতে চান। তাই সম্রাট হিসেবেই চন্দ্রগুপ্তকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অন্য কেউ এরকম অসম্ভব পরিকল্পনা করছে শুনলে জীবসিদ্ধি তাকে উন্মাদ বলতো, কিন্তু সে বুঝেছিল এই ব্রাহ্মণ কোনো সাধারণ শিক্ষক নয়। তার দেখা সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি এই মানুষটি। এর পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। এরপর চাণক্য তাদেরকেও যুদ্ধকলা, রাজনীতি এবং গুপ্তচর বৃত্তির প্রশিক্ষণ দেন।
তবে আর কেউ চাণক্যর উদ্দেশ্য অনুমান করতে না পারলেও বিশ্ববিদ্যালয়ে দুজন কিন্তু ঠিকই আন্দাজ করতে পেরেছিল। প্রথমজন প্রধান আচার্য ভদ্রভট্ট, যিনি সমর্থন জানিয়েছিলেন আচার্যকে, এবং দ্বিতীয়জন হলেন আচার্য শঙ্কমণি, যাকে ছাত্ররা বলতো আচার্য শকুনি। এই লোকটি প্রথম থেকেই চাণক্যর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এসেছেন। তিনি বহুবার চেষ্টা করেছিলেন এই 6 ছাত্রর থেকে সত্য কথা বের করতে, কিন্তু তিনি পারেননি। এই আচার্য পরবর্তীকালেও চাণক্যর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন, সফল হননি। বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর পর জীবসিদ্ধি বেশ কয়েক বছর নন্দ শাসিত মগধে থেকে গুপ্তচরের কাজ করেছিল। সে ছিল শত্রু শিবিরে আচার্যর বিশ্বস্ত চোখ কান। চন্দ্রগুপ্ত আজ সম্রাট হলেও সবার চোখের আড়ালে আজও এই 6 জন ছাত্র গুরু ভাই। প্রত্যেকে আজ বিভিন্ন রাজকার্যে নিযুক্ত, কিন্তু জীবসিদ্ধি চাণক্যর সবচেয়ে বিশ্বস্ত হওয়ায় সে আজকাল তার ছায়াসঙ্গী। এই মানুষটার সান্নিধ্যে রোজই কিছু না কিছু নতুন শিখতে পারা যায়। আজ এত বছর পরে আবার গান্ধার রাজ্যে এসে এই সব ফেলে আসা কৈশোরের স্মৃতি মনে আসছিল জীবসিদ্ধির। তাকিয়ে দেখল চাণক্য মধুর পাত্র থেকে চোখ তুলে তার দিকে চেয়ে আছেন এবং মিটিমিটি হাসছেন। আপনি হাসছেন কেন আচার্য? ছাত্রজীবন আর গুপ্তচর বৃত্তির দিনগুলো নিয়ে গভীর চিন্তায় ডুবে তুমি, সেই দেখেই হাসছি। তা ঠিক, কিন্তু আপনি কিভাবে বুঝলেন আমি কি ভাবছি? ভাবনার মাঝে তুমি নিজের অজান্তেই একবার হাতের লোহার বালাটা ছুঁলে। ওটা আমি আমার 6 জন ছাত্রকে উপহার দিয়েছিলাম তোমাদের ছাত্র অবস্থায়। এর থেকে অনুমান করলাম তুমি নিজের কৈশোরের দিনগুলোর কথা ভাবছ। বেশ, তারপর তুমি ভাবনার মধ্যেই নিজের ঘাড়ের কাছের পুরনো ক্ষতটায় হাত দিলে। যেদিন গুপ্তচর বৃত্তি করতে গিয়ে সৈনিকদের সঙ্গে লড়াই করতে হয়েছিল, সেই দিন তোমার এই ক্ষতটা হয়। এক সৈনিকের ছোড়া বল্লমের আঘাতে তোমার ঘাড়ে জখম হয়েছিল, তা আমি জানি। এর থেকে অনুমান করা যায় যে তুমি নিজের গুপ্তচর বৃত্তির সময়কার কথা ভাবছ। ওই ক্ষত তোমার শরীরে সেই সময়কার নিশান হিসেবে রয়েছে। আগে আপনার এই যুক্তি নির্ভর অনুমানগুলো শুনলে চমৎকৃত হতাম। হেসে জীবসিদ্ধি উত্তর দিল, আজকাল হও না? তা আজও হই বটে। হেসে উঠল গুরু শিষ্য। জীবসিদ্ধি প্রশ্ন করল, আপনার মনে কি পুরনো স্মৃতি ফিরে আসছে না আচার্য? আসছে, তবে অতীতে ডুবে থাকা আর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হওয়া দুটোই মূর্খদের লক্ষণ। বুদ্ধিমান মানুষের কাছে শুধুই বর্তমানের গুরুত্ব আছে, এবং সত্যি বলতে আমি এই মুহূর্তে বর্তমান সমস্যা নিয়ে চিন্তিত। ঠিকই বলেছেন, আমিও অনুমান করতে পারছি না যে কি বিপদের কথা বলতে চেয়েছেন আচার্য প্রমুখ। তবে কালই তো সে কথা জানতে পারবো। আজ রাত হলো, বিশ্রাম নিন আচার্য। হ্যাঁ, আমি নিজের তাঁবুতে চললাম, তুমিও বিশ্রাম নাও। শুভরাত্রি আচার্য। 5 বিশাল প্রবেশদ্বার দাঁড়িয়ে আছে বহু যুগের ঐতিহ্য আগলে। পাথরের ফলকে লেখা আছে বিশ্ববিদ্যালয়ের নাম, তক্ষশিলা। এর আক্ষরিক অর্থ পাথরের ওপর নির্মিত। তক্ষশিলা শহরের গোড়াপত্তন কয়েক হাজার বছর আগে করা হয়েছিল। বলা হয় স্বয়ং সম্রাট ভরতের পুত্র তক্ষর নামে এই শহরের নামকরণ হয়েছিল। বিদ্যালয়ের স্থাপনাও বহু যুগ আগে। স্বয়ং অর্জুনের পৌত্র পরীক্ষিত এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন। প্রতি বছর কয়েক হাজার ছাত্র এখানে আসে উচ্চশিক্ষা নিতে। বিনা বেতনের এই বিশ্ববিদ্যালয়ের পুরোটাই চলে বিভিন্ন রাজপরিবারের দানের অর্থে। শিক্ষা সকলের অধিকার, সেই মন্ত্রেই এখানকার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে একদম আদিকাল হতেই। 8 বছর সময় থাকে এক একটা বিষয়ে পাণ্ডিত্য লাভ করতে।
তবে ছাত্রর মেধা অনুযায়ী তার এর চেয়ে কম বা বেশি সময়ও লাগতে পারে। এখানকার অধ্যয়ন শেষে কোনো পরীক্ষা নেওয়া হয় না বা উপাধি ভূষিত করা হয় না, কারণ জ্ঞানই হলো জগতের সব থেকে বড় উপহার। এর চেয়ে বড় উপাধি আর কিছুই দেয়া সম্ভব নয়। শিক্ষা শেষে গুরুকে গুরু দক্ষিণা দেওয়ার রীতি আছে, তবে তা কখনোই অর্থ নয়। আচার্যরা তাদের ছাত্রদের বলেন, এখান থেকে প্রাপ্ত জ্ঞান যদি তুমি আরও ছড়িয়ে দিতে পারো মানুষের মাঝে, সেটাই আমার সবচেয়ে বড় গুরুদক্ষিণা। তোমার মাধ্যমেই আমার অমরত্ব লাভ হবে। দিনের দ্বিতীয় প্রহরে বহু বছর পর নিজের আদি কর্মস্থলে পা রাখলেন আচার্য চাণক্য। এই সেই জায়গা যেখান থেকে অখণ্ড আর্যাবর্তর স্বপ্নের সূত্রপাত হয়েছিল। এই সেই জায়গা যেখানে প্রথম তিনি বিষ্ণুগুপ্ত চাণক্য অত্যাচারী রাজশক্তির বিরুদ্ধে বিপ্লবের বীজ বপন করেছিলেন। আজ এত বছর বাদে তক্ষশিলার বিদ্রোহী আচার্য ফিরে এসেছেন। পরিচয়পত্র দেখিয়ে ঘোড়া এবং সৈনিকদের ব্যবস্থা করে চাণক্য ও জীবসিদ্ধি চললেন প্রধান আচার্যর বাড়ির দিকে। তার সঙ্গে আগে দেখা করাটা জরুরি। চলার পথে বেশ কিছু ছাত্র দেখা পেলেন দুজনে। একটা ভীতি যেন প্রত্যেকের চোখে মুখে স্পষ্ট। চাণক্য জীবসিদ্ধিকে বললেন, একটা জিনিস লক্ষ্য করলে? এই দিনের বেলাতেও কোনো ছাত্র একা বের হয়নি বিদ্যালয় প্রাঙ্গণে। সম্ভবত আচার্য প্রমুখর নির্দেশ। আরও গুরুতর বিষয় হলো তারা সেটা মেনে চলছে। আচার্য প্রমুখর ঘরের দরজায় পৌঁছে চাণক্য ডাকলেন, প্রধান আচার্য, এসো, ভেতরে এসো। ভেতর থেকে সাড়া পেয়ে ঢুকলেন চাণক্য ও জীবসিদ্ধি। একটা চারপায়ার সামনে মেঝেতে বসে আছেন বৃদ্ধ। পরনে বরাবরের মতোই লাল কাপড়ের সন্ন্যাসীর বেশ। সামনে একটা বই খোলা আর একটা ভূর্জপত্রতে কিছু লিখছিলেন বৃদ্ধ। চন্দন ও কর্পূরে সুবাসিত ঘর। সম্ভবত একটু আগেই দৈনিক পূজা প্রার্থনা সেরেছেন। তাদের দেখে মুখে হাসি ফুটেছে বৃদ্ধর, কিন্তু তাকে দেখে চমকে উঠলেন দুজনে। এ কি চেহারা হয়েছে মানুষটার! বয়স এমনিতেই কিছুটা বেড়েছে বটে, কিন্তু তাই বলে স্বাস্থ্য এতটা ভেঙে পড়ার কথাও নয়। গত কয়েক মাসে বোধহয় কয়েক সের ওজন কমেছে বৃদ্ধর। চোখের নিচে কালি দুশ্চিন্তা আর অনিদ্রার প্রমাণ দিচ্ছে, তবে তার চোখের তারায় এখনো জ্ঞানের দ্যুতি ঝিলিক দেয়। তোমরা এসেছো? আমি জানতাম তুমি আসবেই, বিষ্ণুগুপ্ত। উঠে দাঁড়িয়েছেন তিনি। দুজনেই সাষ্টাঙ্গ প্রণাম করলেন বৃদ্ধকে। আচার্য প্রমুখ তাদের তুলে একে একে আলিঙ্গন করলেন। আশীর্বাদ করে বললেন, সদৈব জয়তি ভবা। প্রধান আচার্যর মুখোমুখি বসলেন দুজনে। কিন্তু এ আপনার কি অবস্থা আচার্য প্রমুখ? আপনার কি শরীরে কোনো সমস্যা দেখা দিয়েছে? না জীবসিদ্ধি, সমস্যা মানসিক। শুধু আমি না, এই গুরুকুলের প্রতিটা শিক্ষক এবং ছাত্রর একই অবস্থা। তবে সে কথায় পরে আসছি। তোমরা দুজন খাওয়া দাওয়া করেছ? তোমাদের সঙ্গে নিশ্চয়ই সৈনিক দল আর ঘোড়া আছে। তাদের খাবার আর বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে কি? এইবার উত্তর দিলেন চাণক্য। কৃপা করে আপনি ব্যস্ত হবেন না আচার্য। সৈনিকদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। ঘোড়া আস্তাবলে পাঠিয়েছি। আমরা কেউই এখন ক্ষুধার্ত নই। আচ্ছা, বেশ। কেমন চলছে তোমাদের কাজ? চন্দ্রগুপ্ত, শশাঙ্ক আর বাকি ছাত্ররা কেমন আছে? প্রত্যেকে কুশল আছে আচার্য। প্রত্যেকে যে যার নিজের দায়িত্ব কর্তব্য পালনে লিপ্ত। আর তুমি? আমি পাটলিপুত্রতেই একটা তুলনামূলক নিরুপদ্রব জায়গায় নিজস্ব কুটিরে বসবাস করি। সেখানে আমি অর্থশাস্ত্র লেখায় মনোনিবেশ করেছি। রাজবৈভব আমার জন্যে নয়, তবে মাঝে মাঝে বিশেষ প্রয়োজন পড়লে সম্রাটের সঙ্গে পরামর্শ করতে যাই। এই জীবসিদ্ধি আমার ভালো মন্দর ভার নিজের কাঁধে তুলে নিয়েছে।
উত্তম। তোমাদের দেখে আমি যে কতটা মনে বল পেয়েছি তা বলে বোঝাতে পারবো না। এই বৃদ্ধর কথা রাখার জন্যে তোমাদের অনেক ধন্যবাদ। কিন্তু আচার্য প্রমুখ, কি এমন সমস্যা যা নিয়ে আপনি এত চিন্তিত, সারা গুরুকুল চিন্তিত? কিছুক্ষণ চুপ করে থাকলেন প্রধান আচার্য। মনে হলো তিনি কিভাবে কথাটা বলবেন তা মনস্থির করতে পারছেন না। চাণক্য তাকে সময় দিলেন। বৃদ্ধ বললেন, এই বিশ্ববিদ্যালয়ে অভিশাপ লেগেছে, অপদেবতা জেগে উঠেছে। আবারও অবিশ্বাসের ভঙ্গিতে তার দিকে চাইল জীবসিদ্ধি। এই মানুষের মুখ থেকে এই কথা একেবারেই অপ্রত্যাশিত। চাণক্যর দিকে তাকিয়ে দেখল তার মুখে কোনো ভাব ফুটে ওঠেনি। ভাবলেশহীন মুখেই তিনি আচার্যর কথা শুনছেন। কয়েক মাস আগে কয়েকজন ছাত্র ভুলবশত এমন এক তন্ত্রক্রিয়া করে ফেলে যার ফলে এই তক্ষশিলায় নেমে এসেছে অপদেবতারা। ছাত্র আর শিক্ষকরা মানসিক সুস্থতা হারাচ্ছে। গত 30 দিনে 2 জনের মৃত্যু হয়েছে। ভয়ঙ্কর প্রেত শক্তিরা ধীরে ধীরে তাদের করাল মৃত্যুর ছায়ায় গ্রাস করছে সকলকে। চাণক্য এবার প্রশ্ন করলেন, ক্ষমা করবেন আচার্য, আমি আপনাকে অবিশ্বাস করছি না, কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগছে। আপনি নিশ্চিত হচ্ছেন কি করে যে এই সবের মূলে অপশক্তি বা প্রেতের হাত আছে? আবার কিছুক্ষণ চুপ করে থাকলেন প্রধান আচার্য ভদ্রভট্ট। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেন তিনি নিজের সঙ্গেই দ্বন্দ্ব করছেন। মুখ তুলে তিনি আচার্য চাণক্যর চোখে চোখ রাখলেন। বললেন, কারণ আমি নিজে তাদের অশুভ উপস্থিতি টের পেয়েছি। আমি সজ্ঞানে নিজের চোখে সেই প্রেতকে দেখেছি। 6 এইবার জীবসিদ্ধির সঙ্গে চাণক্যও অবাক হলেন, যদিও মুখের অভিব্যক্তিতে তা প্রকাশ হতে দিলেন না। প্রধানাচার্য বলতে থাকলেন, হ্যাঁ বিষ্ণুগুপ্ত, আমি নিজে দেখেছি সেই নরক থেকে উঠে আসা প্রেতদের। নিজের চোখে না দেখলে, নিজে তাদের অস্তিত্ব অনুভব না করলে আমিও কখনোই এই বিষয়টা বিশ্বাসযোগ্য মনে করতাম না, কিন্তু এটাই সত্য। চাণক্য একটু চিন্তিতভাবে বললেন, আপনাকে অবিশ্বাস করার স্পর্ধা আমার নেই আচার্য জ্যেষ্ঠম। প্রার্থনা করি আপনি ঘটনা শুরু থেকে বলুন। কবে এবং কি কারণে আপদ শুরু হয়েছে আমায় বলুন। ঘটনার সূত্রপাত 3 মাস আগে। বিদ্যালয়ের 4 ছাত্র গ্রন্থাগার থেকে একটা পুঁথির অংশ খুঁজে পায়। এই পুঁথিতে নরকের দরজা খুলে প্রেতদের এই জগতে এনে তাদের বশে আনার উপায় লেখা আছে বলে দাবি করা হয়েছে। তারা নিজেরাও ইন্দ্রজাল বিদ্যার ছাত্র হওয়ায় তারা সেই লেখার প্রতি আকৃষ্ট হয় এবং সেই ক্রিয়া করবে বলে ঠিক করে। সবার নজর এড়িয়ে এক রাতে তারা প্রাঙ্গণের উত্তর পশ্চিম দিকের একটা জায়গায় তন্ত্রক্রিয়া শুরু করে। কি ঘটেছিল জানা নেই, তবে রাত 3য় প্রহরের শেষের দিকে তাদের মধ্যে একজনের আর্তনাদ শুনতে পায় নিকটবর্তী নিবাসের ছাত্ররা এবং প্রহরীরা। রাতটা ছিল দুর্যোগের। তারা সেখানে গিয়ে দেখতে পায় 4 ছাত্র অচেতন হয়ে ভূপতিত হয়ে আছে। হবনকুণ্ডর আগুন আর প্রদীপ আগেই ঝড় বর্ষার দাপটে নিভে গেছে, কিন্তু এখানে যে কোনো তন্ত্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছিল তার যথেষ্ট প্রমাণ দৃশ্যমান। সেই ছাত্রদের রাতেই আয়ুরালয়ে নিয়ে যাওয়া হয়। সবাই ভেবেছিল যে জ্ঞান ফিরলে সব জানা যাবে যে তারা কি করছিল আর কেন তারা জ্ঞান হারালো। খুব একটা চিন্তিত কেউই ছিল না, কিন্তু সমস্যা শুরু হলো এরপর। পরের দিন তাদের সংজ্ঞা ফিরে আসে, কিন্তু তাদের মনে রাতে যে ভয়টা বসেছিল সেটা কাটে না। তাদের মধ্যে একজন অন্যদের তুলনায় কিছুটা স্বাভাবিক ছিল। সে বিশালগড়ের রাজকুমার সুভাষ। তার থেকেই পুরো ঘটনাটা জানতে পারা যায়। সেই দিন রাতে তাদের ঘিরে ধরেছিল প্রেত মূর্তিরা।
তারা বুঝতে পারে যে তাদের তন্ত্র এই অপশক্তিদের বেঁধে ফেলতে সক্ষম হয়নি। এরপরেই আতঙ্কে চিৎকার করে ওঠে তারা। ব্যাপারটাকে প্রথমে গুরুত্ব দেয়নি কেউ, কিন্তু বাকি 3 জনের অবস্থা দেখে বৈদ্যরা চিন্তায় পড়ে। তারা অস্বাভাবিক আচরণ করছিল এবং প্রতি মুহূর্তে কিছু দেখে ভয় পাচ্ছিল। তারা গুছিয়ে কথাই বলতে পারেনি। ঘটনাটা বিদ্যালয়ে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। এরপরেই অন্যান্য ছাত্র, শিক্ষক এবং কর্মচারীও অদ্ভুত ভয়ঙ্কর সব মূর্তি দেখতে পেতে শুরু করে। অনেকেই অভিযোগ করতে থাকে যে তারা নিজেদের বাড়িতে থাকতেও ভয় পাচ্ছে। সেই ভয় যে শুধু রাতের বেলায় পাচ্ছে তাই নয়, দিনের বেলাতেও তাদের মনে ভয় চেপে থাকছে। যতই দিন যেতে থাকে এই সমস্যা বাড়তে থাকে। শিক্ষক এবং কর্মীরাও বলতে থাকে যে তারা অশুভ উপস্থিতি টের পাচ্ছে। রাতে মানুষজন ভয়ে চেঁচিয়ে উঠছে। তারা ভয়ঙ্কর সব দৃশ্য দেখছে খোলা চোখে। তুমি তো আচার্য ভীমরজকে চিনতে। ওর বয়স হয়েছিল, তার ওপর হৃদয়ের সমস্যায় বেশ কয়েক বছর ধরে ভুগছিলেন। এক রাতে ঘুমের মধ্যেই তিনি কিছু শব্দ পেয়ে ওঠেন। যদিও ওর স্ত্রী কিছু শুনতে পাননি, কিন্তু আচার্য খোলা জানালার দিকে চেয়ে কাঁপতে থাকেন। জানালার বাইরে তাকিয়ে তিনি এতটাই আতঙ্কিত হন যে সেখানেই তার হৃদয় জবাব দেয়। ওর স্ত্রী জানালার বাইরে কিছুই দেখতে পেলেন না। মৃত্যুর আগে তিনি শুধু বলতে পেরেছিলেন, সাপ। এই হলো প্রথম মৃত্যু। কিন্তু এই ঘটনার পরেই অভিশাপের কথাটা ছড়িয়ে পড়ে। নিবাসী ছাত্র, কর্মী, এমনকি আচার্যদের মনেও বদ্ধমূল ধারণা জন্মায় যে সেই দিন ওই অজানা পুঁথির তন্ত্রক্রিয়া দ্বারা অভিশাপ লেগেছে তক্ষশিলার। আচার্য প্রমুখ বিরতি নিতে থামলেন। অনেকক্ষণ একটানা কথা বলায় তার কষ্ট হচ্ছে মনে হলো। চাণক্য ওকে পর্যবেক্ষণ করছিলেন। বললেন, আজকের মতো থাক তবে আচার্য প্রমুখ, আবার পরে এসে শুনব। না না, তোমাকে বলে আমার মনের বোঝা হালকা হবে বিষ্ণুগুপ্ত। তবে আপনি সময় নিয়ে বলুন আচার্য, আমাদের তাড়া নেই। আপনি একটু জিরিয়ে নিয়ে কথা বলুন, একটু জল পান করুন। ওহে জীবসিদ্ধি! জীবসিদ্ধি উঠে ততক্ষণে এক পাত্র জল পুজো থেকে ভরে এগিয়ে দিয়েছে বৃদ্ধর দিকে। তিনি কয়েক ঢোকে জলটা শেষ করে আবার শুরু করলেন। যা বলছিলাম, এইভাবেই আতঙ্ক গ্রাস করতে থাকে পুরো বিদ্যালয়কে। সত্যি বলতে আমিও বেশ কয়েকদিন ধরেই নিজের আশেপাশে এক ধরনের অদ্ভুত বিষণ্ণতা অনুভব করছিলাম। আমার মনে হয়েছে যেন এই পরিবেশ ভারী হয়ে আসছে। শ্বাসরুদ্ধকর মনে হতো নিজেরই চেনা পরিচিত এই জায়গাকে। কিন্তু আমার যুক্তিবাদী মন বারবার বলে দিত যে এই সবই মনের দুর্বলতা। বয়সের সঙ্গে সঙ্গে আমার মতিভ্রম হচ্ছে, অবসর নেওয়ার সময় হয়েছে। কিন্তু 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 বলুন আচার্য জ্যেষ্ঠ। কিছু একটা মনে পড়তে বৃদ্ধ চোখে যেন ভয় ঝিলিক দিয়ে গেল। বললেন, আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে যা আমার যুক্তিবাদী আত্মবিশ্বাসকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। সেই রাতের কথা ভাবলে আমার এখনো বুক শুকিয়ে আসে বিষ্ণুগুপ্ত। জীবসিদ্ধি লক্ষ্য করল যে বৃদ্ধর কপালে ঘাম দেখা যাচ্ছে। তিনি সত্যি ভয় পাচ্ছেন। এক রাতের কথা, ঘুমের অসুবিধে বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল। সেই রাতেও প্রথমে ঘুম আসছিল না। কিছুক্ষণ চোখ লাগে, তারপর হঠাৎ অকারণেই ঘুম ভেঙে গেল। জাগতেই বুঝতে পারলাম যে পরিবেশে কিছু পরিবর্তন এসেছে। আমার আশেপাশে কেউ বা কারা যেন আছে। তাদের দেখা যাচ্ছে না, কিন্তু তারা আছে। কায়াহীনের উপস্থিতি টের পেলাম। উঠে বসলাম। হৃদয়ের টিপ টিপ শব্দ শুনতে পেলাম। মনে হলো আমার ঘরের কোণায় কেউ দাঁড়িয়ে আছে। ঘরের কোণা অন্ধকার থাকায় দেখতে পেলাম না। পাশেই একটি ছোট প্রদীপ নিভু নিভু হয়ে জ্বলছিল। সেটাতে তেল দিয়ে উস্কে দিলাম। আলো এগিয়ে ধরলাম ঘরের কোণে। ঢোক গিললেন বৃদ্ধ।
তার হাত কাঁপছে, চোখের মণিতে আতঙ্ক ফুটে উঠেছে, কিছুটা যেন বিষাদও। আমি দেখলাম তাদের, স্পষ্ট দেখলাম, আমার স্ত্রী এবং মেয়ে, যারা আজ থেকে 40 বছর আগে গ্রামের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছে। হ্যাঁ, কোনো ভুল নেই, তারাই দাঁড়িয়েছিল আমার ঘরে। আমার মেয়ের মৃত্যুর সময়ে একটা কাঠের পুতুল হাতে ছিল। আমার সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটার হাতে সেই পুতুলটা পর্যন্ত আছে। তারা আমার দিকে চেয়ে আছে। কি কি ভয়ানক তাদের সেই দৃষ্টি! আর তারপরেই আমার হাতের প্রদীপ থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ ছুটে গেল তাদের দিকে। আমি কিছু বোঝার আগেই চোখের সামনে তাদের শরীর গ্রাস করল লেলিহান অগ্নিশিখা। যন্ত্রণায় কাতর আর্তনাদ করে চলেছে তারা, পুড়ে যাচ্ছে তাদের শরীর, পোড়া গন্ধ আমার নাকে আসছে। উফ! আর বলতে পারলেন না, দুহাতে নিজের মুখ ঢেকে ফেললেন। কাঁপছে তার শরীর, প্রচণ্ড অসহায় আর ভগ্নপ্রায় লাগছে এই কঠিন মানুষটাকে। চাণক্য উঠে তার দিকে এগিয়ে গেলেন, ওর কাঁধে হাত রাখলেন। আচার্য প্রমুখ, দুর্বল হবেন না, আমি সত্যি দুঃখিত। আপনি এইবার বিশ্রাম নিন, আজকে আর বলতে হবে না। মুখ থেকে হাত সরালেন বৃদ্ধ, নিজের দুহাতে চেপে ধরলেন চাণক্যর হাত। কিছু বলতে পারলেন না, কিন্তু তার দৃষ্টি থেকেই কাতর আবেদন স্পষ্ট। চাণক্য তাকে বিশ্রাম নিতে বলে উঠে দাঁড়ালেন, সঙ্গে জীবসিদ্ধিও দাঁড়ালো। প্রধান আচার্যর এই একটাই ঘর, এইখানেই তার বাস এবং এটাই কার্যালয়। অতএব এই ঘরেই তিনি তার মৃত পরিবারের প্রেত দেখেছেন। জীবসিদ্ধি চোখ বুলিয়ে খুঁজল কোথাও কোনো আগুনের ঝলসে যাওয়ার দাগ সত্যিই আছে কিনা। চাণক্য ঘাড় নেড়ে বুঝিয়ে দিলেন সে চেষ্টা বৃথা। প্রধান আচার্যর ঘর থেকে বেরিয়ে এসে জীবসিদ্ধি প্রশ্ন করল, কি মনে হচ্ছে আচার্য? নিজের টিকিতে একবার হাত চালিয়ে উত্তর দিলেন, সমস্যা বড়ই জটিল হতে চলেছে। 7 অতিথিশালার দুটো পাশাপাশি ঘর বেছে নিয়েছেন চাণক্য এবং জীবসিদ্ধি। সন্ধ্যার আধার নেমেছে তক্ষশিলায়। জীবসিদ্ধি সবে একটা চিঠি লেখা শেষ করেছে, সম্রাটকে নিজেদের পৌঁছনোর খবর এবং এখানকার অবস্থার বিবরণ দিয়ে চিঠি। আগামীকালই এটা পাঠিয়ে দেবে। সান্ধ্য ভ্রমণে বেরোবে কিনা ভাবছে। আচার্যকেই একবার বলে দেখলে হয়, তিনিও যাবেন আশা করি। তখনই দরজায় মৃদু টোকা পড়ল। দরজা খুলতে একজন মানুষকে দেখা গেল, মুখটা ঢাকা। সচকিত হয়ে পিছিয়ে এলো জীবসিদ্ধি। কোমরের কাছে লুকোনো কৃপাণটা ছুল তার ডান হাত। হামলা তার উপর, তাও আবার তক্ষশিলায়! কিন্তু পরক্ষণেই লোকটা হাত জোড় করে বলল, ক্ষমা করবেন ব্রাহ্মণদেব, আমি শত্রু না, আমি এখানকার কর্মী। আপনাদের এই প্রদীপের তেল, ধুনি আর কর্পূর দিতে এসেছি। কিন্তু তোমার মুখ ঢাকা কেন? কয়েক বছর আগে একটা দুর্ঘটনায় আমার শরীরের অনেকটা অংশ ঝলসে যায়, আমার মুখও ঝলসে যায় তাতে, তাই। ওহ, কোনো ব্যাপার না, তুমি মুখের কাপড় সরাতে পারো। লোকটা মুখের কাপড় সরিয়ে ফেলতে তার আগুনে পুড়ে যাওয়া মুখ বেরিয়ে পড়ল। দাগ পুরনো হলেও চামড়া কুঁচকে তার মুখ ভয়ানক হয়ে আছে, একটা চোখও কিছুটা ক্ষতিগ্রস্ত। এইবার তাকে দেখে জীবসিদ্ধির বড়ই দুঃখ হলো। বয়স কতই বা হবে এর, তারই সমান, অথচ তাকে বাকি জীবনটা মুখ লুকিয়ে চলতে হবে। কোমরের কাছে কৃপাণ ধরা হাতটা শিথিল হলো জীবসিদ্ধির। লোকটা একটু দ্বিধা ভরে প্রশ্ন করল, আপনি কি মহামান্য আচার্য চাণক্য? মৃদু হেসে জীবসিদ্ধি উত্তর দিল, না, আমি আচার্য চাণক্যর শিষ্য, আমার নাম জীবসিদ্ধি। লোকটার চোখে কৌতূহল দেখা গেল। ও, আপনিও নিশ্চয়ই এই মহাবিদ্যালয়েরই ছাত্র ছিলেন? হ্যাঁ, তা ছিলাম বটে, তবে সে অনেক আগের কথা। লোকটা প্রদীপের তেল এবং অন্যান্য জিনিসপত্র সাজিয়ে রাখতে শুরু করল। একটু লজ্জিত হয়ে লোকটি বলল, আমার বেশি কৌতূহল, ক্ষমা করবেন ব্রাহ্মণদেব,
আসলে আমি বেশ কয়েকদিন থেকেই শুনছিলাম যে স্বয়ং মহামতি চাণক্য ফিরছেন এখানে। তাকে সচক্ষে দেখার বাসনা বহুদিনের। পাশের ঘরেই তিনি আছেন, পরিচয় করে নাও। একটু ইতস্তত করে লোকটা বলল, আমায় একটু সাহায্য করতে পারবেন? দয়া করে আপনি যদি তাকে দরজা খুলতে বলেন তবে ভালো হয়। মানে আমার মুখ দেখে উনি হয়তো চমকে যাবেন। সে অসুবিধে নেই, এসো আমার সঙ্গে। ওহ, তোমার নামটাই তো জানা হলো না। আগে আমার নাম বাসবজিৎ, সবাই বাসব বলে ডাকে। বেশ। চাণক্যর ঘরের দরজায় করাঘাত করতে আচার্য বেরিয়ে এলেন। জীবসিদ্ধি বলল, শুভ সন্ধ্যা আচার্য, এ বাসবজিৎ প্রদীপের তেল কর্পূরাদি দিতে এসেছে। বাসব মাটিতে লুটিয়ে চাণক্যর পা ছুঁল। আমি ভাবতেই পারছি না যে স্বয়ং মহামতি চাণক্যর সামনে আমি দাঁড়িয়ে। এই অধমের জীবন সার্থক হলো। আশীর্বাদ করি। তা তুমি এখানে কতদিন? তা প্রায় 2 বছর হতে চলল আচার্য। আমি আপনার জীবনের কাহিনী সব শুনেছি আচার্য। আমি আপনার একজন গুণমুগ্ধ। কিন্তু আমি তো ওই তেল কর্পূরাদি নেব না। আমি নিজের ব্যবহারের মতো জিনিস নিয়েই এসেছি। লোকটা একটু অবাক হলো, কি বলবে ভেবে পেল না। কারণটা জীবসিদ্ধি বলল, আসলে আচার্য নিজের ব্যবহারের জন্যে বিনামূল্যে কোনো জিনিস গ্রহণ করেন না। তিনি নিজের বাড়িতেও সরকারি তহবিল থেকে কোনো জিনিস ব্যবহার করেন না। প্রদীপের তেলটুকুও তিনি নিজের সামান্য মাসোহারা থেকে কেনেন। দৃষ্টি উজ্জ্বল হয়ে উঠল বাসবের। বলল, লোকমুখে একটা কাহিনী শুনেছিলাম যে আচার্য চাণক্য নিজের ঘরে 2টো প্রদীপ রাখেন, একটা সরকারি তেলে, একটা নিজের কেনা তেলে। অতিথিদের তিনি প্রশ্ন করেন তাদের প্রয়োজন সরকারি না নিজস্ব। তার উত্তরের ওপর নির্ভর করে কোন প্রদীপ প্রজ্বলন করা হবে। আমি ভাবতাম এটা শুধুমাত্র অতিরঞ্জিত কাহিনী মাত্র। মানুষ এত অত্যধিক সৎ হতে পারে না। আজ আমার সেই সংশয় দূর হলো। চাণক্য উত্তর দিলেন, এটাকে অত্যধিক সততা বলে না। এটা অতি সাধারণ একটা নিয়ম মাত্র, যা সকলের মেনে চলা উচিত। দুঃখের বিষয় যে সাধারণ মানুষ তা ভুলে যেতে বসেছে। অদূর ভবিষ্যতে হয়তো সততা জিনিসটাই মানুষের কাছে অতিরঞ্জিত মনে হবে। বাসবের দৃষ্টিতে প্রশংসা আর সমীহ ফুটে উঠল। বলল, আপনার কোনো প্রয়োজন হলে আমায় বলবেন আচার্য। প্রধান আচার্য আপনাদের দেখাশোনার দায়িত্ব আমায় দিয়েছেন। তাছাড়া আমায় আপনাদের আরও একটা সাহায্য করতে বলেছেন তিনি। কি সাহায্য? এই বিশ্ববিদ্যালয়ে ঘটতে থাকা সমস্ত ভয়াবহ ঘটনার খবর আমি রাখি। আপনারা যেখানে যা তদন্ত করতে যেতে চান আমায় বলবেন, আমি আপনাদের নিয়ে যাব। বেশ বেশ। তুমি ওই 4 ছাত্রদের চেনো? মানে ওই যারা সেই রাত্রে তন্ত্রক্রিয়া করেছিল? হ্যাঁ, আমি সবাইকেই চিনতাম। চিনতাম কেন? তারা কি এখানে নেই নাকি? বাসব একটু বিস্মিত হয়ে বলল, আচার্য প্রমুখ আপনাদের বলেননি? তাদের মধ্যে একজন ইতিমধ্যে আত্মহত্যা করেছে। সে কি, কবে? 2 দিন আগেই। এদের মধ্যে 3 জনের মানসিক বিকার হয়েছিল সেই রাতের পর। প্রতি মুহূর্তে তারা ভয় পেত। আয়ুরালয় থেকে মাত্র কুমার সুভাষকে সুস্থ করা সম্ভব হয়েছে। বাকি 2 জন এখনো সেখানেই আছে। এদের মধ্যে একজন, তার নাম চিত্রবান, আয়ুরালয়ের জানলা থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছে। বড়ই দুঃখের পরিণতি। বাকি 3 জন ছাত্রর সঙ্গে আমার দেখা করা প্রয়োজন। আমি ব্যবস্থা করে রাখব। কাল তাহলে সকালে 2য় প্রহরে আমি আসব। আপনাদের নিয়ে যাব তাদের কাছে। সেই ভালো। বেশ। শুভরাত্রি আচার্য। শুভরাত্রি জীবসিদ্ধি মহাশয়। শুভরাত্রি। বাসব বিদায় নিতে চাণক্য বললেন, বিভৎসভাবে ঝলসে যাওয়া মুখ। কিভাবে হয়েছে কে জানে। বলল, অনেক বছর আগের দুর্ঘটনায়।
তবে আমাদের কাজের জন্যে লোকটা বেশ উপযুক্ত। তা তো অবশ্যই। তা আচার্য, একটু সান্ধ্য ভ্রমণে যেতে ইচ্ছুক নাকি আপনি? আকাশের চাঁদ রূপলি হালকা জোছনা মাখিয়ে দিয়েছে লাল পাথরের এই প্রাঙ্গণে। বড়ই মনোরম পরিবেশ, আকাশে আজ মেঘ নেই। চাণক্য বললেন, চলো একটু পায়চারি করে আসি, বেশ চিত্তাকর্ষক পরিবেশ। দুজন চুপচাপ পাশাপাশি হাঁটছেন ফাঁকা প্রাঙ্গণে। এই নিস্তব্ধতার মাঝে কেউ অনুমানও করতে পারবে না যে এই মুহূর্তে এই বিশ্ববিদ্যালয়ে অন্তত কয়েক হাজার মানুষ আছে। এই প্রাঙ্গণ তারা বরাবরই ছাত্রে ভরা দেখতে অভ্যস্ত। এখানকার নিয়ম, দিনের বেলা সাধারণ ছাত্রদের পড়ানো হয় এবং সন্ধে থেকে রাজকুমারদের। তার কারণ রাজকুমারদের অনেক সময়েই দিনের বেলা অন্যান্য কাজ থাকে। কিন্তু এখন সূর্যাস্তর পর কেউ নিজের ঘরের বাইরে বের হয় না। জীবসিদ্ধি ভাবছিল, আচার্য কি পারবেন এই বিশ্ববিদ্যালয়কে এই ত্রাসের ছায়া থেকে বের করে আনতে? পারবেন তিনি তক্ষশিলাকে আবার আগের মতো করে দিতে? হ্যাঁ, নিশ্চয়ই পারবেন। চাণক্যই পারেন এই রহস্যর সমাধান করতে। এই অদ্ভুত মানুষটার পক্ষে সব সম্ভব। হঠাৎ চাণক্য দাঁড়িয়ে পড়লেন এবং ফিরে যেতে শুরু করলেন অতিথি নিবাসের দিকে। জীবসিদ্ধি প্রশ্ন করল, আর ভ্রমণ করবেন না? না, তুমি যুবক, আমি নই। আমি বিশ্রাম করতে গেলাম। এই এতদিনের একটানা যাত্রার ক্লান্তি দূর হয়নি আমার। আর তাছাড়া এই রাতে বেশি ঘোরাঘুরি না করাই সমীচীন। কে বলতে পারে, হয়তো কোনো প্রেত আমাদের জন্য অপেক্ষা করে বসে আছেন। হেসে উঠলেন দুজনেই। ফাঁকা প্রাঙ্গণে তাদের হাসি প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। আজ এই পর্যন্তই। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।